তমাল তেজরা নজরে তাকিয়ে রায়ার উদ্দেশ্যে বলে উঠল, আমি এখানেই বসবো। এই মেয়ে যাও, তোমার ভাবির জায়গায় তুমি বসো। দূর থেকে তমালিকা বেগম শুনতে পেয়ে চটে গিয়ে ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, অতিথিদের সাথে খারাপ ব্যবহার করবি না তমাল, এখানে খেতে আয়। তমাল মায়ের কথাও আমলে নিল না। রাগ হলেও আত্মীয় বাড়ি এসেছে, রাগ ঝাড়ার মতো মেয়ে রায়া নয়, তাই সেখান থেকে সরে বসলো মেয়েটা। তমাল বিজয়ের হাসি হেসে সেখানে বসে পড়ল। রায়া নিশ্চুপে দাঁড়িয়ে থাকা ভাবিকে টেনে নিজের পাশে বসালো। পুনরায় তাদের মাঝে টুকটাক আড্ডা শুরু হলো। আকস্মিক মায়ান আবদার করে উঠল, ভাবি, আমাদের একটু তোমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাও না। আমরা তো এখানে থাকি না, তাই তেমন ঘোরাও হয় না। চলো প্লিজ। ভাইয়ের কথা শুনে রায়া উৎফুল্ল হয়ে সায় জানিয়ে ভাবির উদ্দেশ্যে বায়না করে বলে উঠল, হ্যাঁ ভাবি, প্লিজ চলো কোথাও ঘুরে আসি। এভাবে বসে থাকা যায় বলো? অদ্রিজা বলল বিপাকে, সে তো এমনিতেই কোথাও যায় না, আর এখন আব্বুও বাড়ি নেই, তাহলে সে একা কি করে যাবে? তাছাড়া তার আশেপাশে ঘোরারও কোনো ইচ্ছে নেই, কিন্তু মুখের ওপর কি করে না করে দিবে, কি করবে বুঝতে না পেরে ঘাড় বাঁকিয়ে ভাইয়ের পানে তাকালো। শুষ্ক ঢোক গিলে বলল, ভাইয়া, তুমি ওদের একটু ঘুরিয়ে আনবে কাছাকাছি একটু সময়ের জন্য। বোনের আবদার শুনে তমালের মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না, তবে তেজরা কণ্ঠে আওড়ালো, তোর দেবর তোর ননদ, তাহলে আমি কেন ঘুমাবো? তাছাড়া ঘোরাতে টাকা লাগে, আর আমার কাছে টাকা নেই। কথা শেষ করে শরীরটা সোফায় এলিয়ে দিল। রায়া ফিক করে হেসে উঠল। এত বড় ছেলের কাছে সামান্য টাকা নেই শুনে। রায়ার হাসি শুনে তমাল চোখ ছোট করে তাকালো মেয়েটার পানে। হয়তো এত হাসির মানে বোঝার চেষ্টা চালালো, তবে বোনের পানে কোনো ছেলেকে এভাবে তাকাতে দেখে মায়ান ধমকের স্বরে বলল, ভাইয়া, আমার বোনের দিকে এভাবে তাকাবেন না। বড় ভাইয়া বলেছে সব সময় ওই বোনকে রক্ষা করতে। আপনি একটা খারাপ লোক, ভাবির সাথেও খারাপ ব্যবহার করেন। পচা লোক আপনি। ছোট ভাইদের তাকে রক্ষা করতে পাকা পাকা কথা শুনে রায়া আরও জোরে হেসে উঠল। দুটো সব শিখেছে তার বড় ভাইয়ার থেকে। এদিকে দুজনের কথা শুনে অদ্রিজা আর তমালের চোখ কোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এইটুকু ছেলে, অথচ এখনই বোনকে রক্ষা করার প্রচেষ্টায়। তমাল তীক্ষ্ণ চোখে তাকিয়ে ধমকে উঠল, ভাইয়ের চামচারা চুপ থাক। বেশি ঘোরার ইচ্ছা হলে যা ভাইদের ডেকে নে, হুট। এভাবে ধমক দেওয়ায় দুই ভাইয়ের মুখে আধার নামলো। তা দেখে অদ্রিজার খারাপ লাগলো। লোকটা বলে গেছে তার ভাই বোনদের দেখে রাখতে, আর সে সামান্য একটু কথা রাখতে পারছে না। অদ্রিজা ভাবুক হলো, কিছু ভেবে উঠে দৌড়ে গেল নিজেদের রুমের দিকে। তখনের রুদ্ধ রেখে যাওয়া টাকাগুলো এখনও সেখানেই পড়ে আছে। অদ্রিজা হাতে নিয়ে গুনে দেখলো 5,000 টাকা রাখা। সামান্য একটু সময়ের জন্য লোকটা এত টাকা রেখে গেছে। বেশি না ভেবে সব টাকা নিয়ে বাইরে বেরিয়ে এলো। 1,000 টাকার দুটো নোট ভাইয়ের সামনে বাড়িয়ে ধরে আমতা আমতা স্বরে বলে উঠল, এই নাও ভাইয়া, আমি টাকা দিচ্ছি, এবার ওদের একটু ঘুরিয়ে নিয়ে এসো। টাকার কথা শুনতেই তমাল বোনের দিকে ঘুরে তাকালো। বোনের হাতে এতগুলো টাকা দেখে মজার স্বরে বলে উঠল, আরে বাস, এই না হলে বড় লোক বাড়ির বউ। দিবি যখন পুরোটাই দে, তোর স্বামীর তো আর টাকার অভাব নেই। বলেই বোনের হাত থেকে সম্পূর্ণ টাকাগুলো নিয়ে গেল। অদ্রিজা অসহায় চোখে তাকালো নিজের হাতের পানে। রায়া সব দেখে চটে গিয়ে বলল, আজব, আপনি ভাবির সব টাকাগুলো নিলেন কেন? টাকা ফেরত দিন। তুমি বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো চুপচাপ বসে থাকো, বেশি কথা বলো না। তৎক্ষণাৎ তমালের জবাব পেয়ে রায়া গোমরা মুখ করে বসে রইল। বোনের গোমরা মুখ দেখে মায়ান হিয়ান রেগে বলল, আমরা এই পচা ভাইয়ার সাথে কোথাও যাব না। তুমি না গেলে আমরা কোথাও যেতে চাই না ভাবি। দেবরদয়ের কথা শুনে অদ্রিজার কান্না পেল। এত কিছুর পর এখন এই দুজন বলছে তাকে ছাড়া যাবে না। তমালিকা বেগম বোধ হয় মেয়ের অসহায়ত্ব বুঝলেন। এগিয়ে এসে মেয়ের শিউরে দাঁড়িয়ে বললেন, এক বিকেল ঘুরেই আয় না ওদের সাথে সাথে, তোরও ভালো লাগবে। পরক্ষণে ছেলের পানে তাকিয়ে কঠোর স্বরে আওড়ালেন, আর তুই সবার সামনে আর আমার সম্মান খাস না। ভদ্র হয়ে বোন আর ওদের নিয়ে ঘুরে আয়, না হলে টাকাগুলো ভদ্র ছেলের মতো ফিরিয়ে দে। বাপ বাড়ি ফেরায় আগে খেয়ে আমাকে উদ্ধার কর, না হলে কপালে যাও তাও জুটবে না রে। মাকে অনেকটা রেগে যেতে দেখে তমাল আর কথা না বাড়িয়ে খেতে চলে গেল।
অদ্রিজা উপায় না পেয়ে দেবরের উদ্দেশ্যে ছোট করে বলল, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব, কিন্তু দুপুর গড়ালে যাই, এখন অনেক রোদ তো। ভাবি সঙ্গে যাবে শুনতেই দুই ভাই খুশি হয়ে সম্মতি জানালো। অদ্রিজা মুখ লটকে বসে পড়ল ননদের পাশে। সময় দুপুর গড়াতেই অদ্রিজা তৈরি হয়ে নিল, সাথে বাকি সবাইও তৈরি হয়ে এলো। তমাল সবার আগে বাড়ি থেকে বেরিয়ে বোনদের আজ্ঞা দিল তার পিছু চলতে। সিদ্ধান্ত নিয়েছে তারা প্রথমে বাড়ির কাছাকাছি একটা পার্কে যাবে। এখান থেকে যেতে খুব বেশি সময় লাগে না। তমাল এগিয়ে গিয়ে একটা অটো ঠিক করলো। তাতে উঠে সবাই ছুটে চলল বিকেলটা সুন্দর করে উপভোগ করতে। তারা প্রথমে এসে নামলো কেরানীগঞ্জে অবস্থিত নবাবগঞ্জ পার্কের সম্মুখে। সেখানে গাছের নিচে একটা বেঞ্চে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দিল। তারপর সামান্য ঘুরেই সেখান থেকে চলে গেল জিঞ্জিরা নদীর ঘাটে। সূর্য এখন ডুবন্ত। নদীর পাড়ে মানুষের আনাগোনা ভালোই। আশেপাশের লোক সমাগম দেখে অদ্রিজা কুঁকড়ে উঠল। রায়ার হাত ধরে পথ চলতে লাগলো। তবে রায়া আর মায়ান হিয়ানের খোলা নদীর পাড়ে এসে খুশিতে আত্মহারা। নদীর পাড়ে ভিড় করা ছোট ছোট নৌকা। ঘুরতে আসলে এসব নৌকায় নদীতে ঘোরার জন্য বেস্ট। ছোট দুজনের আবদারে তমাল সবাইকে নৌকা ভাড়া করে ঘোরালো। বিকেলে স্নিগ্ধ নির্মল বাতাস গায়ে মেখে সবার মন যেন পুলকিত হয়ে উঠল। অদ্রিজারও কিছুটা ভালো লাগায় মন ছেয়ে গেল। এখানে আশেপাশে ছোট ছোট চায়ের দোকানের সাথে অন্যান্য খাবারের দোকানও আছে। নৌকা থেকে এসে সবাই একটা বসার জায়গায় বসলো। রায়া বায়না জুড়ে দিল এখানকার চা খেতে চায়। তমাল বাধ্য হয়ে সবাইকে সেখানে বসিয়ে রেখে এগিয়ে গেল সবার জন্য চা আনতে। এই সুযোগে রায়া নিজের ফোন বের করে ভাবির উদ্দেশ্যে বলল, ভাবি চলো আমরা কিছু ছবি তুলি। মন কিছুটা প্রসন্ন থাকায় ননদকে আর বাধা দিল না। অদ্রিজা ছবি তুলতে শুরু করলো। তবে অদ্রিজার মুখে নিকাব থাকায় রায়া অনুরোধের স্বরে বলে উঠল, ভাবি নিকাবটা একটু সরাও প্লিজ, তোমার মুখ তো দেখাই যাচ্ছে না। এত মানুষের ভিড়ে আর নিজের এলাকায় বিধায় অদ্রিজার ইচ্ছে হলো না নিকাব খুলতে। যদি তাকে কেউ চিনতে পেরে কটু কথা শোনায়। তবু ননদের মুখের ওপর না করলো না। কোনো মতে মুখ থেকে নিকাবটা সরিয়ে হাসার চেষ্টা করলো। এই সুযোগে রায়া কতগুলো ছবি তুলে নিল। হঠাৎ রায়ার চোখ পড়ল ফোনের ক্যামেরার ওপর। সেখানে দুটো ছেলের মুখ দেখা যাচ্ছে, যারা বিশ্রী চাহনি নিক্ষেপ করে তাদের পানে তাকিয়ে আছে। এসব দেখতেই রায়া ভাবির উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, ভাবি দেখো পিছে দুটো ছেলে আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। আমি শুরু থেকেই কিন্তু ছেলে দুটোকে খেয়াল করছি। কোনো ছেলে তাদের দেখছে। শুনতেই অদ্রিজা ব্যস্ত হয়ে নিজের মুখখানা নিকাবের আড়ালে ঢেকে নিল। ভয় পেয়ে রায়ার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, চলো আমরা ভাইয়ার কাছে গিয়ে দাঁড়াই, এখানে আর থাকতে হবে না। ভাবিকে এমন শক্ত করে হাত ধরতে দেখে ছোট রায়া ঠিকই বুঝল তার ভাবির ভয়। এখানে বড়রাও তেমন কেউ নেই, তাই ঝামেলা করার চেষ্টা করলো না রায়া। ভাইদের নিয়ে সম্মুখে এগিয়ে যেতে ধরলো। তখনই সেই ছেলে দুটো রায়াদের পথ রোধ করে দাঁড়িয়ে পড়ল। এতে অদ্রিজা আরও কিছুটা ভয় পেলেও রায়া রেগে গেল। কঠোর স্বরে বলে উঠল ছেলে দুটোর উদ্দেশ্যে, আজব, এভাবে পথরোধ করে দাঁড়িয়ে আছেন কেন? সরুন সামনে থেকে। ছেলে দুটো মানল না। বিশ্রী হেসে আরও কিছুটা নিকটে এগিয়ে এসে মজার স্বরে বলল, এমন করে বলতে নেই সোনামণি, তোমরা দুজন তো সেই টসটসে গো। চলো না, একটু আলাদা সময় কাটাবে আমাদের সাথে। এমন কথায় রায়ার রাগ যেন আরও বেড়ে দ্বিগুণ হলো। অদ্রিজার চোখ ভিজে উঠল, শরীর কাঁপতে শুরু করলো। অসহায় হয়ে আশেপাশে তাকালো। তার ভাইয়া অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। ভাইকে ডাকবে সেই স্বরটুকু যেন গলা দিয়ে বের হতে চাইল না। মায়ান হিয়ান দুই ভাই সম্মুখে দাঁড়িয়ে গেল। মায়ান রেগে বলল, আমার বোন আর ভাবিকে বিরক্ত করছেন কেন ভাইয়া? জানেন আমার ভাইয়াকে জানতে পারলে আপনাদের অবস্থা খারাপ করে দেবে। সরুন সামনে থেকে। ছোট্ট মায়ানের মুখে এমন কথা শুনে ছেলে দুটো অট্টহাসিতে ফেটে পড়ল, যেন মায়ান ভীষণ মজার কিছু বলেছে। তা দেখে মায়ান হিয়ান ভয়ঙ্কর দৃষ্টি ফেলে তাকিয়ে রইল ছেলেদের পানে। যেন ক্ষমতা থাকলে এখনই ছেলে দুটোর নাক ফাটিয়ে দিত। এমন চাহনি দেখে আরেকটি ছেলে তাচ্ছিল্য হেসে আওড়ালো, আরে বাপরে, কি রেগে তাকিয়ে আছে দেখ, মনে হচ্ছে এখনই আমাদের মেরে দিবে। সত্যি নাকি রে?
ছেলেটা থামতেই অন্য আর একটা ছেলে হাসি কিছুটা সংযত করে বাজে ইঙ্গিত দিয়ে বলে উঠল, ইস, কি সুন্দর লাগছে তোদের। তা আমাদের শালা হবি? এক রাতের জন্য তোর বোন আর ভাবিকে এক রাতের জন্য নিয়ে যাই। শুনতেই অদ্রিজা আতঙ্কে রায়ার সাথে মিশে রইল। রায়া নিজেও কিছুটা ভয় পেয়ে গেল। মায়ান হিয়ান এতটা না বুঝলেও এটা ঠিকই বুঝলো যে লোক দুটো ভীষণ বাজে কিছু বলেছে। হিয়ান এতে রেগে গিয়ে একটা ছেলেকে দু হাতে ধাক্কা দিল। ছোট হাতের ধাক্কায় ছেলেটা তেমন কিছু না হলেও রেগে গেল প্রচণ্ড। ছেলেটা তেড়ে এলো হিয়ানের কাছে, ছোট বাচ্চাটার গলাটা ঠেসে ধরল। মায়ান হিয়ান দুজনেই ভয়ে কান্না করে দিল। হাত ছাড়াতে ব্যস্ত হলো। তমাল তখনই চা নিয়ে এদিকে ফিরে তাকালো। সম্মুখে তাকিয়ে এমন অবস্থা দেখতেই হাতে ধরা চায়ের কাপ দুটো নিচে পড়ে গেল। দৌড় লাগালো বোনেদের কাছে আসার জন্য। তবে সে পৌঁছানোর আগেই ছেলে দুটোর পেছন থেকে অন্য একটা গমগমে পুরুষালী স্বর ভেসে এলো। এমন ভয়ঙ্কর স্বরই যেন যথেষ্ট ছিল ছেলে দুটোর মনে ভয় সৃষ্টি করতে, যা শ্রবণ হতেই হিয়ানের গলা ধরা হাতখানা ঢিল হয়ে যেতে বাধ্য হলো। সামান্য এক বাক্যই যেখানে নীরব প্রলয় সৃষ্টি করতে যথেষ্ট ছিল। যদি জীবনের এতটুকু মায়া থাকে তো ওর গলা ছেড়ে দে। কিছু বলা থাকলে এদিকে ফিরে বল, দেখি তোদের কি উপকার করতে পারে এই এমপি। রাজধানীর 12 নম্বর আসনের একজন স্বনামধন্য এমপি ছিলেন রাশেদুল কাদের। পরপর কয়েকবার এমপি পদপ্রার্থী হয়ে রাজত্ব চালিয়ে গেছেন তিনি। সাধারণ মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেক নামডাক কুড়িয়েছেন তিনি। হয়তো সাধারণ মানুষদের ভালোবাসার ফলেই তিনি রাজনীতি জীবনে সফলতা অর্জন করতে সফল হয়েছিলেন। রাশেদুল কাদেরের সেই পথে এগিয়ে চলেছে ওনার সুযোগ্য বড় পুত্র রুদ্রাফি কাদের, যে অল্প বয়সেই সফলতার শিখরে পৌঁছতে পেরেছে নিজের তীক্ষ্ণ বুদ্ধি আর নিষ্ঠতার জন্য। রাজনীতির ফিল্ডে অনেক বছর পার করলেও এমপি জীবনে কেটেছে 5টা বছর। এই তো তার সংসদ সদস্যের নাম তার 5 থেকে খতম হতে চলেছে। কিছুদিন বাদে পুনরায় ভোট হতে চলেছে। হয়তো বাবার মতো সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করে থাকলে পুনরায় এমপি পদপ্রার্থী পদে জয় হয়ে সমাজের কাজে নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হবে। গুলশান 2 রোডের 11 নম্বরের পাশেই একটা বাণিজ্যিক ভবনে এমপি রুদ্রাফি কাদের রুদ্ধ পার্টি অফিস নির্মিত। ভবনের 5ম তলায় তার নিজস্ব কক্ষ রয়েছে। বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এতদিন যাবৎ ঠিক করে কাজে মনোনিবেশ করতে সক্ষম হয়নি রুদ্ধ। আর না তো পার্টি অফিসে এসে নিজের দলের লোকেদের সাথে সময় কাটাতে পেরেছে। এতদিনে কাজ জমে হয়েছে পাহাড় সম। দ্রুত তা শেষ করার তাগিদে সকালই শ্বশুর বাড়ি থেকে ছুটে এসেছে রুদ্ধ। এই কয়দিনে কোনো গার্ড নিয়েও চলাফেরা করেনি। ফলস্বরূপ আজ একখানা গাড়ি গেট পেরিয়ে পার্টি অফিসের সম্মুখে এসে থামল। গার্ড ব্যতীত দলের কিছু সদস্য সেখানে মজুদ। রুদ্ধকে গাড়ি থেকে নামতে দেখেই দলের লোকেরা ছুটে এলো, সালাম জানিয়ে মজা করতে শুরু করে দিল। তাদের মধ্যে থেকে একটা ছেলে আশিক হাস্য মুখে শুধালো, রুদ্ধ আশিকের পানে এক নজর তাকিয়ে 5ম তলার উদ্দেশ্যে উঠতে উঠতে আশিকের উদ্দেশ্যে বলে উঠল, আপাতত তোর ভাবির কাছে থেকে লাভ নেই, তাই কাজকেই বেছে নিলাম। এখন কাজের কথায় আয়। রুদ্ধর পিছু পিছু সব ছেলে পেলে এগিয়ে চলল। আশিক মজা ছেড়ে কিছু কাজ নিয়ে উল্লেখ করল। রুদ্ধ অফিস রুমে এসে চেয়ারে বসতে না বসতে নাসিম দৌড়ে এলো। নাসিমকে দৌড়ে আসতে দেখেই রুদ্ধ ভ্রু কুঁচকে শুধালো, এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাইয়ের প্রশ্ন শুনে নাসিম ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে গো বেচারার মতো করে বলে উঠল, তেমন কিছু না ভাই, তুমি আমার আগে চলে এসেছো তাই দৌড়েছিলাম। বেহুদা জবাব পেয়ে রুদ্ধ বিরক্তিকর শ্বাস ফেলে নিজের সম্মুখে থাকা টেবিলের ড্রয়ার থেকে একটা ফাইল বের করে তাতে মনোনিবেশ ঘটিয়ে নির্দেশ দিল নাসিমের উদ্দেশ্যে, কাজের কথায় আয়। কে কি কাজ বাকি আছে বল, সাথে আজকের শিডিউল। নাসিম এগিয়ে এসে দাঁড়ালো। ভাইয়ের আরও কিছুটা নিকটে আশ্বাস দিয়ে বলল, কাজ সব মোটামুটি ঠিক হয়ে আছে, বাকি যা আছে তা আজ শেষ হবে, চিন্তা করো না।
তবে বিকেলে তোমার একটা এলাকায় যাওয়ার আছে। সেখানের মানুষের কিছু অভিযোগ আছে যা তোমার সব আউট করা প্রয়োজন। রুদ্ধ মাথা নাড়িয়ে ছোট করে উচ্চারণ করলো। হুম। দলের সদস্যদের নিয়ে কাজে নেমে পড়ল রুদ্ধ। নাসিম অল্প কাজের কথা বললেও দেখা গেল ফেলে রাখা কাজগুলো শেষ করতে করতে রুদ্ধর দুপুর গড়িয়ে গেল। দুপুরে একটা অন্নের দানাও মুখে দিল না। কাজ শেষে একটু ফুসরত মিলতেই নাসিম অনুরোধের স্বরে বলল, ভাই, কাজ তো অলমোস্ট শেষ, এখন অন্তত চলো কিছু খেয়ে নিবে, তারপর সেই গ্রামের দিকে যাওয়া যাবে। রুদ্ধ এবার আর কোনো অজুহাত দেখালো না, সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। দলের বাকি লোকেদের তাদের কাজগুলো বুঝিয়ে দিয়ে নাসিমকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলো। তখন ধরণীতে গোধূলি দেখা মিলতে শুরু করেছে। নাসিম ড্রাইভিং সিটে চড়ে বসতেই রুদ্ধ এগিয়ে গিয়ে ব্যাক সিটে চেপে বসলো। ততক্ষণে রেস্টে থাকা ফোনখানা বের করে হাতে ধরতেই ফোন বেজে উঠল। নাম্বার দেখে ভ্রু কুঁচকে এলো। রিসিভ করে কানে তুলতেই বিপরীত পাশ থেকে কিছু শুনে রুদ্ধ চোয়াল শক্ত হয়ে এলো। ফোনটা রেখে দিয়ে নাসিমের উদ্দেশ্যে কঠোর স্বরে নির্দেশ দিল। গাড়ি সোজা কেরানীগঞ্জে নিয়ে চল। আকস্মিক এমন নির্দেশনা পেয়ে নাসিম বিস্ময় নিয়ে বলার চেষ্টা করলো, কিন্তু ভাই, আগে কিছু খেয়ে। যা বলেছি তাই কর, খাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। হঠাৎ করে কি এমন কাজ পড়ে গেল ভাই? বুঝতে না পারলেও কথার মাঝে ভাইয়ের গমগমে স্বরের জবাব শুনে নাসিম আর দুরক্তি করার সাহস দেখালো না। গাড়ি ছুটিয়ে ভাইয়ের বলা গন্তব্যের দিকে ছুটল। ব্যস্ত হাতে ড্রাইভ করলেও যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে প্রায় 30 মিনিটের অধিক সময় লেগে গেল। গাড়ি থামতেই রুদ্ধ নেমে বড় বড় কদম ফেলেই সম্মুখে অগ্রসর হলো। নাসিম ও ভাইয়ের পিছু ছুটল কি ঘটেছে তা দেখার জন্য। দুজনে একটু আগাতেই চোখে পড়ল দুটো ছেলে রায়া আর অদ্রিজাকে টিজ করছে। তার মাঝেই একটা কথা শুনতে পেল দুজন। ইস কি সুন্দর লাগছে রে তোদের। তা আমাদের শালা হবি এক রাতের জন্য? তোর বোন আর ভাবিকে এক রাতের জন্য নিয়ে যেতে দিবি? কথাখানা শুনতেই নাসিমের আর কিছু বুঝতেই বাকি রইল না। কথাগুলোই যথেষ্ট ছিল রুদ্ধর আক্রোশ বাড়িয়ে দিতে। রুদ্ধ আর এক পা বাড়াতেই নিজের ছোট ভাইকে ওই ছেলেটাকে ধাক্কা মারতে দেখে থেমে দাঁড়ালো। এতটুকু একটা ছেলেও তার বোন ভাবিকে রক্ষা করার পায়তারা করছে, অথচ সামনে দুটো নরপিচাজ দাঁড়িয়ে আছে। এর মাঝেই ছেলেটাকে নিজের সন্তান সমতুল্য ছোট ভাইয়ের গলা চেপে ধরতে দেখে মাথায় রক্ত চেপে উঠল রুদ্ধর। হাত দুটো মুষ্টিমেয় করে নিল, রক্তচক্ষু নিক্ষেপ করলো ছেলে দুটোর পানে। সেখানে দাঁড়িয়ে থেকেই ভয়ঙ্কর শান্ত স্বরে উচ্চারণ করলো, যদি জীবনের এতটুকু মায়া থাকে তো ওর গলা ছেড়ে দে। কিছু বলা থাকলে এদিকে ফিরে বল, দেখি তোদের কি উপকার করতে পারে এই এমপি। এমন শান্ত স্বরের বাক্য শুনতেই ছেলেটার হাত থেমে গেল। এমন শান্ত স্বরেও কি এমন ছিল যাতে ছেলে দুটোর রুহুতেই যেন ভয় গ্রাস করে নিল। হঠাৎ কারো সাবধান বাণী শুনে সবাই পিছু ফিরে তাকালো। ভাইকে দেখতে পেয়েই রায়ার মুখে হাসি ফুটে উঠল। লোকটাকে দেখে কি অদ্রিজাও স্বস্তি পেল। তবে মেয়েটার কাঁপন অনেকটা কমে এলো, কিন্তু ননদের হাতখানা ছাড়ল না। ক্রন্দনরত মায়ান হিয়ান ভাইকে দেখতেই দৌড়ে গিয়ে দুপাশ থেকে দুজন ভাইকে জড়িয়ে ধরল। রুদ্ধ হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। শুরুতে নজর দিল হিয়ানের গলার দিকে। সামান্য একটু ধরাতেই ফর্সা শরীরে হাতের দাগ পড়ে গেছে। এইসব চাক্ষুষ হতেই রুদ্ধ রক্ত টকবক করে উঠল। দুই ভাইকে স্নেহের সহিত বুকে আগলে নিয়ে বিচলিত হয়ে শুধালো, আপনারা দুজন ঠিক আছেন তো ভাইয়েরা আমার? সরি ভাইয়া, আসতে দেরি করে ফেলেছি। ভাইকে পেয়ে দুই ভাইয়ের ভয় কমলেও আদর পেয়ে দুজনেই ফুপিয়ে উঠল। মায়ান অভিযোগের স্বরে বলল, ছেলে দুটো ভীষণ খারাপ ভাইয়া। ভাবি আম্মা আর আপিকে খারাপ কথা বলেছিল। হিয়ানকে কি শক্ত করে ধরে রেখেছিল দেখো। রুদ্ধ ভাইদ্বয়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে বুক থেকে সরিয়ে কপালে ছোট ছোট চুমো খেলো। ছোট করে নির্দেশ দিল, ছোট ভাইয়ের সাথে গাড়িতে গিয়ে বসুন দুজন, আমি ভাবিকে নিয়ে আসছি। নির্দেশ পেয়ে দুই ভাই ভদ্র ছেলের মতো নাসিমের দিকে এগিয়ে গেল। নাসিমকে কিছু বলে দিতে হলো না, দুজনের হাত ধরে এগিয়ে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। রুদ্ধ এবার দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টি ফেলে তাকালো ছেলে দুটোর পানে। ছেলে দুটো এমপিকে দেখে ভয়ে জড়সড় হয়ে আছে। হয়তো তারা ভুলেও ভাবেনি এগুলো সবাই এমপির পরিবারের সদস্য।
হয়তো জানলে তারা এমন ভুল কিছুতেই করতো না। ছেলে দুটোর ভয় দেখে রুদ্ধ বক্র হেসে শুধালো। এখন বল, কি চাই তোদের? রুদ্ধর কণ্ঠ পেয়ে ছেলে দুটো নড়ে চড়ে উঠল। নিজেদের বাঁচাতে তৎক্ষণাৎ হাত জোর করে অনুনয় করে বলে উঠল। ভুল হয়ে গেছে স্যার, আর কখনো এমন হবে না। প্লিজ এবারের মতো মাফ করে দিন। রায়ার ছেলে দুটোর অবস্থা দেখে হাসি পেল, তবুও রাগত্ব স্বরে বলল। কেন রে, ভাইকে দেখতেই তোদের স্বভাব ফুস। আই এখন আই এখন লাগ আমাদের পিছে। ভাইয়া এদের একদম ছাড়বে না বলে দিলাম। কত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়। বোনের কথা শুনে রুদ্ধ শান্ত দৃষ্টিতে তাকালো বোন আর বউয়ের দিকে। মেয়েটা এখনো ভয় পাচ্ছে। রুদ্ধ এগিয়ে বোনের সামনে দাঁড়িয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বলে উঠল। এত রেগে যেতে নেই বার্ড, গিয়ে ভাইদের কাছে বস। ভাইয়ের নির্দেশ মেনে ভাবির হাত ছাড়িয়ে নিয়ে ছেলে দুটোর পানে কঠোর চাহনি নিক্ষেপ করে গাড়ির নিকটে এগিয়ে গেল রায়া। ননদকে হাত ছাড়িয়ে চলে যেতে দেখে অদ্রিজা অসহায় বোধ করলো। তবে বোন যেতেই রুদ্ধ বউয়ের হাতখানা খপ করে ধরল। অদ্রিজা চোখ তুলে তাকাতেই নজরে পড়ল দুটো রাগী চোখের। লোকটা রেগে আছে, কিন্তু কার ওপর? কথা দিয়েও তার ভাই বোনদের রক্ষা করতে পারেনি, তাই কি লোকটা রেগে আছে? ভয়ের মাঝেই অদ্রিজা অপরাধের স্বরে বলার চেষ্টা করলো। দুঃখিত, আমি ওদের দেখে রাখ। মেয়েটা নিজেই ভয়ে কাঁপছে, যা সে হাত ধরায় বেশ বুঝতে পারছে। মেয়েটা চোখ দুটিতে আতঙ্ক স্পষ্ট, অথচ মেয়েটা নিজেকে দোষারোপ করছে। বউকে কথা শেষ করতে না দিয়ে কথার মাঝেই বাধাস্বরূপ আওড়ালো রুদ্ধ। শ্, কিছু শুনতে চাইনি আমি, বাড়ি চলুন। বলেই হাত ধরে দুপা এগিয়ে থেমে গিয়ে ছেলে দুটোর পানে তাকালো। ছেলে দুটোর মাথা নত, তাদের উদ্দেশ্যে কিছু বলল না। চোখ ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেও পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা তমালের পানে। রুদ্ধ তাকানো দেখতে নীরব তমাল ভরকে উঠল। তার দিকে এমন করে তাকাচ্ছে কেন? সাফাই গাইতে শুষ্ক ঢোক গিলে আওড়ালো তমাল। আরে আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আমি কি কিছু করেছি নাকি? আপনার বউ আর বোনই তো এখানে আসার জন্য জোর করেছিল। ছেলেটার কি নিজের বোনের প্রতি একটুও মায়া নেই? থতমত কণ্ঠে উচ্চারণ করলো রুদ্ধ। ভাই যখন হয়েছ তখন নিজের বোনের হেফাজত করতে শেখো, এত নিকৃষ্ট হয়েও না। বাড়ি ফিরে যাও, আর আব্বুকে বলে দিও আমি আমার বউ আর বোনকে নিয়ে যাচ্ছি, উনি যেন চিন্তা না করে। আর কারো কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না। অদ্রিজার হাত আঁকড়ে ধরেই ব্যস্ত কদমে এগিয়ে গেল গাড়ির নিকট। দ্রুত চলায় পায়ের সাথে পা মিলিয়ে চলতে কষ্ট হলেও মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না অদ্রিজার। আর না তো এখনই তাকে নিয়ে যাচ্ছে শুনে কোনো বাধা প্রদান করার চেষ্টা করলো। রুদ্ধকে বিনা কিছু বলে চলে যেতে দেখেই ছেলে দুটোর মুখে হাসি ফুটে উঠল। হাসতে হাসতেই প্রস্থান করলো সেখান থেকে। কিন্তু তমাল তখনও সেখানে স্থির দাঁড়িয়ে, হয়তো কিছু ভাবনায় মগ্ন হয়েছে সে। রুদ্ধ গাড়ির নিকটে এসে স্থির হলো। অদ্রিজার নত হয়ে থাকা মুখপানি পূর্ণ দৃষ্টিতে তাকাতেই যেন চোখ দুটো শান্ত হয়ে গেল। নরম স্বরে শুধালো। আপনি ঠিক আছেন অদ্রিজা? ভয় লাগছে? শরীর খারাপ লাগছে না তো? এত কথার পরিবর্তে অদ্রিজা শুধু মাথা নেড়ে না বুঝালো। রুদ্ধ হতাশ হলো। মেয়েটা কখন তার সাথে স্বাভাবিক হয়ে সব কথা খুলে বলবে? কবে মেয়েটার সব ভয়ের অবসান ঘটবে তার বক্ষতলে এসে? এই কবে এর কোনো নিশ্চয়তা নেই। তাই আপাতত ভাবনা স্থগিত রেখে অদ্রিজাকে ধরে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নাসিমের পানে ফিরে তাকালো। মুখে বলে উঠল। গাড়িতে জায়গা কম, ট্যাক্সি করে চলে আয়, নাহলে ডিকিতে চড়ে আসতে চাইলে আসতে পারিস। ভাইয়ের কথা শুনে নাসিম এত কিছুর মাঝেও হেসে ফেলল। সম্মতি জানিয়ে বলল। তুমি যাও ভাই, আমি ট্যাক্সি করে চলে আসছি। রুদ্ধ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার প্রয়াস করলো না। ড্রাইভিং সিটে চড়ে আগে একবার পেছনে নজর দিল। মায়ান হিয়ান বোনের দুই কাঁধে মাথা রেখে নিশ্চুপ বসে আছে। দুটোকে শান্ত হয়ে বসে থাকতে দেখে রুদ্ধ স্বস্তির শ্বাস নির্গত করে গাড়ি ছোটালো নিজেদের বাড়ির পথে। বোনের স্বামীর গাড়ি চলে যেতে দেখে তমাল হাত ছেড়ে বাঁচল। ফোন বের করে কাউকে ফোন দিয়ে হাসতে হাসতে সেখান থেকে অন্যদিকে ঘুরে চলে গেল ছেলেটা। যেন এতক্ষণ এখানে কী সব ঘটেছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সন্ধ্যালগ্নে বউ নিয়ে বাড়িতে ফিরল রুদ্ধ। এত বেলায় পুত্রবধূকে নিয়ে আসতে দেখে
কিছুটা আশ্চর্য হলেন নূরজাহান বেগম। যদিও সবাই জানতেন আজ অদ্রিজা ফিরে আসছে। ছোট হিয়ান নিজের ভাইয়ের কাঁধে চড়া, আর মায়ান ভাইয়ের অন্য একটা হাত ধরে এসেছে। মরিয়ম বেগম ছোট্ট ছেলেকে আরেক ছেলের কাঁধে চড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে শুধিয়ে উঠলেন। আরে হিয়ান বাবু, ভাইয়ের কাঁধে চড়েছেন কেন? এই বয়সে কেউ কোলে চড়ে? হিয়ান ঘাড় বাঁকিয়ে মায়ের পানে চোখ ছোট ছোট করে তাকালো। মা কি তাকে বুড়ো বলতে চাইলো? গম্ভীর স্বরে বলল, আমি এখনো বাচ্চা আম্মু, তাই ভাইয়ার কোলে উঠতেই পারি। ছেলের কথায় মরিয়ম বেগম হেসে উঠলেন। ছেলে দুটো ভাইয়ের ভীষণ ভক্ত, বাড়িতে আসার জন্য সারাক্ষণ বায়না ধরতে থাকে। শুধু এই দুজন নয়, বাড়ির প্রত্যেকটা মানুষই রুদ্ধের ভক্ত হওয়ারই কথা। ছেলেটা বড় হওয়ায় দায়িত্ব যে খুব সুন্দর করে পালন করে, সবাইকে যেন নিজের সন্তানের মতো লালন পালন করেছে। রুদ্ধ ওখানে দাঁড়িয়ে সময় ব্যয় করলো না, ভাইকে কোলে নিয়েই উপরে উঠে গেল। রায়ার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা অদ্রিজা সবাইকে সালাম জানিয়ে রায়ার হাত ধরেই উপরের দিকে অগ্রসর হলো। বাড়িতে ফিরে এখন অনেকটাই স্বাভাবিক মেয়েটা। রায়া ভাবিকে তার কক্ষ পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেল। অদ্রিজার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখলো রুদ্ধ হিয়ানকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে হাঁটু ভেঙে নিচে বসিয়ে ভাইয়ের গলায় কিছু একটা লাগিয়ে দিচ্ছে, আর ভাইকে বোঝানোর স্বরে বলছে, চাচি কিছু বলার দরকার নেই, আর কখনো যেন এত পাকামো করতে না দেখি আপনাকে। আপনি এখনো যে ছোট হিয়ান সাহেব, যদি আমি সময় মতো না যেতাম তাহলে কি হতে বুঝতে পারছেন? ভাইয়ের কথায় হিয়ান বুককে হাত দুটো আড়াআড়িভাবে বেঁধেই ধরল। গোমরা মুখ বানিয়ে ভীতু গলায় বলে উঠল, কিন্তু ভাইয়া ওরা খুব খারাপ ছিল, আমার খুব রাগ হয়েছিল। আর তুমিই তো বলেছিলে ভাবিকে ডেকে রাখতে, বোনকে ডেকে রাখতে।